দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা যখন এই অনুষ্ঠানটি শুরু করছি কথা বলছি তখন নিউ ইয়র্কে চলছে মেয়র নির্বাচনকে সামনে রেখে প্রথম জেনারেল ডিবেট। এতে অংশ নিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলোয়া। তারা বিভিন্ন ইস্যুতে তাদের মতামতগুলো তুলে ধরছেন। তারা কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তারা কথা বলছেন ইসরায়েল গাজা প্রসঙ্গে, তারা কথা বলছেন ন্যাশনাল গার্ড মোতায়েন প্রসঙ্গে, পুলিশ নিয়ে, এখানকার বাড়ি ভাড়া কিভাবে কমানো যায় সেসব বিষয়ে, অর্থাৎ বিভিন্ন বিষয়ে এক প্রার্থী অন্য প্রার্থীকে আক্রমণ করছেন এবং সেক্ষেত্রে নিজেদের মতামত জোরালোভাবে প্রতিষ্ঠা করছেন এবং এই ডিবেটটিকে অনেকেই গুরুত্ব দিচ্ছেন, কারণ এর মধ্যে আমরা জানি সব ধরনের জনমত জরিপেই এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি, তার থেকে বেশ ডাবল ডিজিটে পিছিয়ে আছেন অ্যান্ড্রু কুমো। আর অ্যান্ড্রু কুমোকে যদি কোনোভাবে ভালো করতে হয় তবে অনেকে মনে করছেন আজকের এই ডিবেটটি তার পারফরমেন্স দেখানোর জায়গা। এখানে এমন কোনো মোমেন্টাম তাকে তৈরি করতে হবে যাতে ভোটাররা তার দিকে ঘুরে যায়। সেটি শেষ পর্যন্ত কতটা হয়েছে, এখন পর্যন্ত যেটুকু বিতর্ক হয়েছে সেই প্রেক্ষিতে আমরা আলোচনা করার চেষ্টা করব। একই সঙ্গে আমরা আলোচনা করব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক ও তার সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টনকে অভিযুক্ত করেছে ফেডারেল গ্র্যান্ড জুরি। আজকে মেরিল্যান্ডের গ্র্যান্ড জুরি মোট 18টি অভিযোগে অভিযুক্ত করেছে তাকে। তার বিরুদ্ধে অবৈধভাবে রাষ্ট্রীয় গোপন নথি হস্তান্তর এর 8টি এবং বেআইনিভাবে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য নিজের কাছে রাখার 10টি অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটরদের অভিযোগ, বোল্টন একটি বেসরকারি ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট এবং মেসেজিং অ্যাপ ব্যবহার করে কমপক্ষে 8টি নথি অননুমোদিত ব্যক্তির কাছে হস্তান্তর করেছেন। এই নথিগুলোকে গোপনীয় থেকে শুরু করে অতি গোপনীয় পর্যন্ত ক্লাসিফাইড নথি ছিল। ইউক্রেন যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার পুতিনের সঙ্গে দীর্ঘ ফোন আলাপের পর ট্রাম্প নিজেই এই ঘোষণা দেন। তবে কবে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে তা জানাননি তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান পুতিনের সাথে তার ফোন আলাপে ভালো অগ্রগতি হয়েছে। মধ্যপ্রাচ্যের সাফল্য তাদেরকে আলোচনাকে অর্থাৎ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সমাপ্তির পথে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করেন তিনি। এদিকে সেনেট মেজরিটি লিডার জন থুন জানিয়েছেন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি বিল এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। অন্য প্রসঙ্গ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবেন বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন বলে যে খবরটি বের হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে গতকাল বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর কোনো কথাই হয়নি। বুধবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়া থেকে ভারত তেল কিনছে বলে আমি অসন্তুষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আমাদেরকে আশ্বস্ত করে বলেছেন রাশিয়া থেকে তেল কেনা তারা বন্ধ করে দেবেন, তবে খুব দ্রুত তা হবে না, একটু সময় লাগবে, তবে শিগগিরই তেল কেনা বন্ধ হবে। বাংলাদেশ প্রসঙ্গ, শুক্রবার বাংলাদেশে স্বাক্ষরিত হতে যাচ্ছে বহুল আলোচিত জুলাই সনদ। 6টি সংস্কার কমিশনের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে জাতীয় জুলাই সনদ। গত মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত অনুলিপি দলগুলোর হাতে পাঠানো হয়েছে। সনদ বাস্তবায়নে গণভোট করার বিষয়ে দলগুলো একমত হলেও গণভোটের সময় ও পথ পদ্ধতি নিয়ে মত ভিন্নতা আছে। এ বিষয়ে কমিশন এখনো তাদের সুপারিশ চূড়ান্ত করেনি, তবে বাস্তবায়নের উপায় সনদের অংশ হবে না। এ নিয়ে সরকারকে আলাদা সুপারিশ দেবে কমিশন। কোন কোন দল সনদে সই করার আগে বাস্তবায়ন পদ্ধতির নিশ্চয়তা চায়। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার দিবাগত রাতে তারা ফেসবুকে এনসিপির মিডিয়া গ্রুপে একটা ঘোষণা দেওয়া হয়েছে। তারা রাত 2টা 4 মিনিটে যে বার্তাটি পাঠিয়েছে সেটিখানে বলছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশগ্রহণ করবে না। এতে বলা হয়েছে এনসিপি মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না, এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এই ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্রের মতো আরেকটি একপক্ষীয় দলিলে পরিণত হবে বলে মনে করছে তারা। এদিকে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা দাওয়াত পেয়েছেন এবং আশা করছেন অনুষ্ঠানে উপস্থিত হবেন। এ সময়
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এটিও বলেন, 17 তারিখে আমরা আশা করি যাব এবং মাত্র একদিন বাকি আছে, ওই দিন গেলেই ইনশাল্লাহ আপনারা দেখবেন আমরা যাচ্ছি কিনা, কোনো অনিশ্চয়তা আছে কিনা এই প্রশ্ন করা হলে তিনি বলেছেন সেরকম অনিশ্চয়তা আমরা দেখি না, তবে তারা নির্বাচনের আগে এই গণভোট চান। বড় দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বিএনপি অবশ্য জুলাই সনদে স্বাক্ষর করব যদি যে কথাগুলো আমরা বলছি সেগুলো যদি লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ যে নোট অফ ডিসেন্টগুলো আমরা দিয়েছি সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় তাহলে আমরা শুধুমাত্র সেখানে স্বাক্ষর করব। অন্যদিকে স্বাধীনতার ঘোষণা বাদ দেওয়ার সুপারিশ নিয়ে জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে 4টি বামপন্থী দল। এই দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং বাসদ মার্ক্সবাদী দল ও বাংলাদেশ জাসদ। কোন রাজনৈতিক দল আগামীকাল জুলাই সনদে যদি স্বাক্ষর না করে তাহলে পরবর্তী সময়ে সই করার সুযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। অধ্যাপক রিয়াজ বলেছেন, আগামীকাল সব দলের স্বাক্ষর নিতে পারলে ভালো, তবে কোনো দল যদি পরবর্তীতে স্বাক্ষরের কথা বলে সেটা সনদ প্রক্রিয়ারই অংশীদার হবেন, তারা শরিক হিসেবে তারা সেটা করতে পারবেন। তবে কমিশন আশা করে সবাই একসঙ্গে বসে উৎসবমুখর পরিবেশে স্বাক্ষর করবে, যেটি বাংলাদেশের জনগণও প্রত্যাশা করে। কিন্তু প্রত্যাশা এবং প্রাপ্তির মেলবন্ধন কতটা হবে সেটি জানা যাবে শুক্রবারই। এইসব বিষয় নিয়ে কথা বলবো। আর ডেমোক্রেসি অনুষ্ঠানে আলোচক হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগের প্রেসিডেন্ট অ্যাডভোকেট জয়নাল আবেদিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। জয়নাল আবেদিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হলো, আপনি নিউ ইয়র্কে থাকছেন, নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। নিউ ইয়র্কে আলোচিত ইস্যু, আর 3 সপ্তাহ সময় নেই, আগামী 4 নভেম্বর মেয়র নির্বাচন হতে যাচ্ছে এবং এই প্রথমবার মতো দেখা যাচ্ছে বাংলাদেশ কমিউনিটি ব্যাপক উচ্ছ্বাসের সঙ্গে, আপনাদের সংগঠন অন্যান্য সংগঠন ব্যাপক উচ্ছ্বাসের সঙ্গে জোরান মামদানিকে সমর্থন করছেন, তিনি সাউথ এশিয়ানরা সমর্থন করছেন, মুসলিম কমিউনিটি সমর্থন করছেন এবং আজকে তিনি প্রথমবারের মতো জেনারেল ডিবেট ইলেকশনের আগে অ্যান্ড্রু কুমো রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়ার মুখোমুখি হয়েছেন। ডিবেটে এখন পর্যন্ত যেটুকু আপনি দেখেছেন সেই আলোকে আমরা শুনতে চাই যে ডিবেটে কাকে আসলে এগিয়ে রাখছেন। ধন্যবাদ TVN24 এবং তার দর্শকদেরকে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অত্যন্ত নিউ ইয়র্কের জন্য অত্যন্ত একটা ভালো দিন। আজকে নিউ ইয়র্ক আগামী 4 নভেম্বর যে মেয়রিয়াল ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার প্রথম ডিবেট জেনারেল ইলেকশনের আগে, যেখানে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজন জোরাল মামদানি, অ্যাসেম্বলি মেম্বার, নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়া থেকে নির্বাচিত এবং যিনি 45% থেকে 46% ওনার জনপ্রিয়তা দেখাচ্ছে এই মুহূর্তে এবং ওনাকে ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে আছে ডবল ডিজিট বেশি ব্যবধানে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং মিস্টার সিলোয়া, কুর্টিস সিলোয়া, উনি রিপাবলিকান দলের প্রার্থী, যার জনপ্রিয়তা 15% দেখাচ্ছে। তো আজকের ডিবেটটা এই 3 জনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যিনি ফ্রন্ট লাইনার আছেন এবং যিনি ওনার পিছনে ট্রায়াল করছেন আগের গভর্নর। তো এখন যেটা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে জোরান মামদানি যে জনপ্রিয়তায় আছেন, ওনার চেষ্টা হচ্ছে যে কত ভালো আরো করা যায়। আর যিনি ওনার পিছনে 13% বিহাইন্ডে আছেন আগে সাবেক গভর্নর, যিনি প্রাইমারিতেও ওনার কাছে 13% অবশ্যই হেরে গিয়েছিলেন, যেটি একটি রিমার্কেবল বিষয়। ওনার চেষ্টা হচ্ছে যে কিভাবে গেইন করা যায়। তো অবস্থা দৃষ্টে আমরা গত 1 ঘন্টা ধরে, 1 ঘন্টার কিছু বেশি সময় চলছে এই ডিবেটটা। এই ডিবেটের যে বিষয়গুলো ফুটে এসেছে, যে প্রশ্নকারীদের প্রশ্নের মাধ্যমে, যে আগামী দিনের নিউ ইয়র্কে কিভাবে পুলিশ প্রশাসন, অ্যাফোর্ডেবিলিটি কি হবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিভিন্ন স্টেট এবং সিটির উপরে ন্যাশনাল গার্ডের আবির্ভাব এবং আইসকে কিভাবে হ্যান্ডেল করবে, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে ওনারা কথা বলছেন। এবং একটি প্রশ্ন এমনও ছিল যে কার গ্রোসারি খরচ কত হয় মাসে এবং সপ্তাহে, এবং কার রেন্ট কত বা মর্টগেজ কত।
তো এই বিষয়গুলোর মাধ্যমে ভোটাররা তাদের চয়েসটা আরো ক্লিয়ার করতে পারবে। তো আমার যেটা অবজারভেশন, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি যেটুকু দেখেছি যে কয়েকটি প্রশ্ন করা হয়েছে, সাবেক গভর্নর এন্ড্রু কুমো হি ওয়াজ বাম্বলিং, কারণ উনার অনেকগুলো ব্যাকলগ নিয়ে উনি আজকের স্টেজে উঠেছেন। আপনারা জানেন 2021 সনে উনাকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে উনাকে গভর্নরের পদ থেকে সরে যেতে হয়েছিল, এবং কোভিড-19 সময় যেভাবে রোগীদের সঠিক হিসাব সেখানে দেখানো হচ্ছিল না। এছাড়া ওনার যে পুলিশকে হ্যান্ডলিং থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যেটি অত্যন্ত জোরালোভাবে কুর্টিস সালোয়া ওনাকে আক্রমণাত্মকভাবেই বলেছেন, তার সঠিক এবং সুন্দর উত্তর উনি দিতে পারেননি। জোরাল মামদানি তো আছেই, আজকে কুর্টিস সালোয়া যেভাবে একটু আক্রমণাত্মক ভাবেই সাবেক গভর্নরকে যেভাবে প্রশ্নগুলো করেছেন বা ডিবেটের মাধ্যমে সেই জিনিসগুলো উনি ফুটিয়ে তুলতে পারেননি। তো এই 1 ঘন্টার যে ডিবেট আরো 1 ঘন্টা চলবে, আমি অত্যন্ত আশাবাদী যে ইনশাল্লাহ আমরা আগামী 4 নভেম্বর যে ভোটটা শুরু হবে আসলে 25 অক্টোবর থেকে, আমাদের এখন উচিত হচ্ছে আমাদের কমিউনিটিকে, যেহেতু একজন সাউথ এশিয়ান, একজন আমাদের কথা যে বলবে ইমিগ্রেন্ট, কারণ আপনারা জানেন 7 বছর বয়সে জোরান মামদানি এই দেশে এসছে, সে আমাদের সন্তানদের মতো, আমাদের অনেকের সন্তান এদেশে জন্মগ্রহণ করেছে, অনেকে একটু বড় হয়ে এসছে, তাদের মতো আমাদের সাথে তার যে মিলগুলো, একদিকে সে একজন ইমিগ্রেন্ট, একদিকে সে এই দেশের আলো বাতাসে বড় হওয়া একজন মানুষ, এবং আমাদের যেসব ভ্যালুগুলো আছে বিশেষ করে ইমিগ্রেন্টদের, নিউ কামারদের, এই ভ্যালুগুলোর সাথে তার একাত্মতা, রেন্ট এস্টাবলিশড অ্যাপার্টমেন্টের মানে রেন্ট ফিক্সড করার বিষয়ে, অর্থাৎ কয়েকটা বছর রেন্ট আর বাড়বে না, এই ধরনের কিছু নিশ্চয়তা, এবং তার একটি অল্টারনেটিভ প্ল্যান জোরাল মামদানি সাবমিট করেছে এবং সেটার উপরে কাজ করছে। আগামী দিনে পুলিশ প্রশাসনকে একটু সুন্দরভাবে সাজিয়ে তিনি যেটা বলতে চাচ্ছেন যে এখানে নেতৃত্বের বিষয়, পুলিশ প্রশাসনকে সুন্দরভাবে সাজাইলে এই পুলিশকে দিয়েই অনেক ভালো কাজ করা সম্ভব। বর্তমানে পুলিশকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে বেশিরভাগ সময় যেহেতু ওভারটাইম দেওয়া হচ্ছে, সেহেতু সিটির অনেক বেশি খরচ হচ্ছে, যে সার্ভিসটা পাওয়ার দরকার সেটা পাওয়া যাচ্ছে না, যার ফলে একদিকে ক্রাইম রেট হাই হচ্ছে, পুলিশ প্রশাসনে অনেক বেশি ইনভেস্ট হচ্ছে। উনি যেটা চাচ্ছেন যে পুলিশ প্রশাসনকে দক্ষভাবে যদি সেটাকে ম্যানেজ করা হয়, এবং পুলিশ প্রশাসনকে যেসব অন্যান্য কাজে ব্যবহার করা হচ্ছে, যেমন ধরেন যারা মানসিক রোগী আছে বা বিভিন্ন ধরনের যারা রাস্তায় ঘুমোয়, তাদেরকে সংরক্ষণের জন্য পুলিশকে যে ব্যবহার করা হচ্ছে, এই কাজগুলো থেকে পুলিশকে বাদ দিয়ে, এগুলো পুলিশের কাজ নয়, পুলিশের কাজ করতে দিবে, এবং এই পুলিশকে অত্যন্ত এবং কিছু কিছু একেবারে গুরুত্বপূর্ণ কথাগুলো তিনি বলছিলেন, যে সিসিআরবির কথা তিনি বলছিলেন, পুলিশ সংস্কারের ক্ষেত্রে যে সিসিআরবি কে কিভাবে পুনর্গঠন করা যায়, সেখানকার 15 সদস্যদের মধ্যে 5 জন সদস্য মেয়র পিক করে থাকেন, সেগুলো নিয়ে তিনি কথা বলছিলেন। এবং মজার বিষয় যেটি আপনি উত্থাপন করছিলেন যে গ্রোসারি কস্ট কত, সেটিও প্রশ্ন এসেছে। সেখানে কার্টিস সিলোয়া বলছিলেন যে তার গ্রোসারি কস্ট $175, এন্ড্রু কুমোর সাপ্তাহিক গ্রোসারি কস্ট $150, আর জোরান মামদানি $125 থেকে $150, এই ধরনের বিষয়গুলো এসেছে। আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা দেখেছি যে এরিক অ্যাডামস বর্তমান মেয়র, তিনি সরে গিয়েছেন, তার প্রায় 7 থেকে 13% পর্যন্ত অনেক সময় জরিপে সমর্থন উঠানামা করেছিল। পরবর্তীতে দেখেছি তিনি সরে যাওয়ার পরপরই এই সমর্থনটা এন্ড্রু কুমোর পিছনে চলে গেছে। এখন কেউ কেউ বলছেন কার্টিস সিলোয়াকে যদি কোনোভাবে সরিয়ে দেওয়া যায়, তার 15% সমর্থন কিন্তু এন্ড্রু কুমোকে দেওয়া সম্ভব হবে অনেকাংশে, জোরান পাবেন না অ্যাটলিস্ট রিপাবলিকানদের ভোটারগুলো। সেক্ষেত্রে কার্টিস সিলোয়ার আজকের ভূমিকা কি দেখছিলেন? তিনি কি এন্ড্রু কুমোকে আক্রমণ করছেন, নাকি তিনি জোরান মামদানিকে আক্রমণ করছেন? কারণ এটিও দেখছিলাম তিনি এন্ড্রু কুমোকে বলছেন, ইউ আর নট এ মারিও কুমো, তুমি তোমার বাবা মারিও কুমো না, তুমি এন্ড্রু কুমো। হ্যাঁ, এই ধরনের কথা বলছেন। আপনার কাছে কার্টিস সিলোয়ার ভূমিকাটা কি মনে হচ্ছে? সুন্দর একটি প্রসঙ্গ আপনি এনেছেন, যে
এরিক আদম আগে বর্তমান যিনি মেয়র উনি সরে যাওয়ার পরে কুমোর ক্যাম্পেইনে কিছুটা হাওয়া লেগেছে, সন্দেহ নেই। কিন্তু এটা আমরা আশাও করেছিলাম, কারণ তাই হওয়ার কথা ছিল। কারণ কুমো ডোনাল্ড ট্রাম্পের যে অফার, প্রেসিডেন্সিয়াল যে অফিসে কোনো ধরনের বিভিন্ন ধরনের অফার ওনাকে দেয়া হয়েছে, উনি সরে যাবেন, এটা আমরা আগে থেকেই আজ করতে পারছিলাম। এবং উনি একজন রানিং মেয়র হিসাবে যেইভাবে অনেক পিছনে পড়েছিল সেটা লজ্জাস্করও বটে। ফলে তিনি আর ইয়েতে নেই, প্রতিযোগিতায় নেই। উনার যেই সমর্থনটা অনেকটা কুমোকে সমর্থন করছে, সন্দেহ নেই। কিন্তু এত সমর্থন পাওয়ার পরেও কুমোর যে অবস্থান সেটি হচ্ছে অনেক পিছনে। দ্বিতীয় যে বিষয়টি, আজকে অনেকগুলো বিষয়ে সিলুয়া, কুর্টিস সিলুয়া যিনি রিপাবলিকান পদপ্রার্থী, মেয়র পদপ্রার্থী, উনি জোরান মামদানিকে যতটুকু আক্রমণ করার সুযোগ পায়নি। কারণ জোরান মামদানি যখন কথাগুলো বলছিলেন এবং তার প্রতিটি যুক্তি অত্যন্ত প্রাসঙ্গিক ছিল, যার ফলশ্রুতিতে উনি তেমন একটি আক্রমণ করতে পারেননি। আমি যতটুকু লক্ষ্য করেছি অনেকগুলো আক্রমণ যেটি কুমুকে করেছে, ওকে, এবং ওকে। কুমুকে আপনি যে কথাটা বললেন তার বাপকে পর্যন্ত চিনি, এই ধরনের একটা কথা, অর্থাৎ মারিও কুমো যিনি এন্ড্রু কুমোর ফাদার, ওনার সাথে তার পরিচয় ছিল, ভালো সম্পর্ক ছিল এবং চিনতেন ভালো করে, এই ধরনের একটি কথা পর্যন্ত বলেছেন। অর্থাৎ সর্বদিক থেকে বিবেচনা করলে হ্যাঁ, বিভিন্ন ধরনের চেষ্টা হচ্ছে যাতে কুর্টিস সিলুয়াকে বসিয়ে দেওয়া যায় আর মানে বর্তমান মেয়রের মতো। তো যদি সেই অবস্থাটা ক্রিয়েট হয়, এটা অস্বাভাবিক কিছু হবে না। তবে আমার কেন যেন মনে হচ্ছে রিপাবলিকান তাহলে তো আর থাকলো না, অর্থাৎ রিপাবলিকানের কোনো রিপ্রেজেন্টেটিভ থাকতো না, কারণ অ্যান্ড্রু কুমো এবং না, থাকা না থাকা অনেকটা সমান, থাকা না থাকা অনেকটা সমান। অনেকে যারা ভাবছেন, রিপাবলিকানদের অনেকে ভাবছেন যে জোরানকে থামাতে হলে একমাত্র উপায় এখন নিজেরা নিজেরা এক হয়ে যাওয়া। সেক্ষেত্রে হয়তো তারা এটি বিবেচনা করতে পারে। জি, এটা অত্যন্ত ওকে। প্রাসঙ্গিক। আমরা প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে একটু প্রসঙ্গ পাল্টে যেতে চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে বলছেন বুদাপেস্টে তিনি পুতিনের সঙ্গে আবারও বৈঠক করবেন এবং তিনি যথারীতি প্রত্যেকবার ফোন আলাপের পর যেটি বলেন, খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। এই ইতিবাচক আলোচনা শেষ পর্যন্ত ইতিবাচক ফলাফলটাকে কতটা করে সেটা আমরা নিশ্চিত হতে পারি না, কিন্তু ইতিবাচক আলোচনা হয়। আজকে তিনি এককভাবে এই ঘোষণাটি দিয়েছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই, গাজায় এক ধরনের সাফল্য আপাত দৃষ্টিতে বলা যেতে পারে, কিছুটা শান্তি প্রতিষ্ঠা হয়েছে, যদিও সেখানে হুমকি পাল্টা হুমকি, সত্যবঙ্গ সেই সব তো চলছেই, কিন্তু ইউক্রেন ইস্যুটা এরপরেই আলোচনায় আছে। সেখানে প্রেসিডেন্ট নিজ উদ্যোগে তিনি টেলিফোন করেছেন, পুতিনের সঙ্গে লম্বা সময় কথা বলেছেন এবং আরেকটা সাক্ষাৎকারও তিনি নিশ্চিত করছেন, আগামীকালকে জেলেনস্কিও হোয়াইট হাউসে আসতে যাচ্ছে। সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয়, গাজার পরে কি ইউক্রেন ইস্যুতে নতুন কোনো এই গাজা সাফল্য প্রেসিডেন্টকে আত্মবিশ্বাসী করছে কিনা যে আমি ইউক্রেন সমস্যার সমাধান করতে পারবো, নাকি এটি আবারও ঝুলে যাবে পুতিনের কূট কৌশলের কাছে? প্রেসিডেন্ট ট্রাম্প খুবই ইন্টারেস্টিং পার্সোনালিটি, এবং তার যে ধরন এবং যেভাবে উনি কাজ করেন, উনি নিজে খুব সেলফ সেন্টার্ড এবং নিজেকে এমনভাবে দেখেন যে উনি ছাড়া পৃথিবীর কেউ কোনো কিছু বোঝেন না, কেউ কিছু করেন না। উনি সব কিছুর ভেতরে এবং মধ্য ও জায়গায় তাকে স্থানে তাকে থাকতে হবে সব কিছুতে। তো এখন যেটা আমরা দেখছি, উনি যে এই যে 1 বছরের মতন 8-9 মাসের মতন সময় হলো, এখানে ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত, জানুয়ারি থেকে আমরা যেটা দেখেছি, তার ইকোনমি, ট্যারিফ, উনি অনেক কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু খুব একটা বড় রকম সাকসেসফুল উনি হননি। উনি ইমিগ্রেশন নিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু বড় রকম কোন রকম সাকসেসফুল কমিটমেন্টে বা এক্স্যাক্টলি সাকসেস রে মানে সার্থকতায় উনি আজ পর্যন্ত পৌঁছতে পারেননি। আমরা বিভিন্ন জায়গায় আর্মি দেখছি, বিভিন্ন জায়গায় আমেরিকান শহরের ভেতরে, দেশের ভেতরে আর্মি থাকাটা একটা অস্বাভাবিক ব্যাপার। জি, ইউক্রেন ইস্যুতেও তো তেমন কোনো সাফল্য পাচ্ছেন না এখন পর্যন্ত। সাফল্য পাচ্ছেন না, সেটা বলছি, এবং ফরেন পলিসিতেও তাই একই রকমের অবস্থা হচ্ছে।
উনি যদিও চেষ্টা করছেন মানে গাজায় শান্তি আসাটা প্রত্যেকের একটা কাম্য মানে ইচ্ছা আছে এবং ছিল, সেখানে সেখানে উনি যথেষ্ট সাকসেসফুল ভাবে জোর করে অনেকের ইচ্ছার বিরুদ্ধেই উনি বিভিন্ন রকম কাজ করে সমস্ত মুসলিম লিডারশিপকে এবং দেশের লিডারশিপকে এনে তাদের এই যে যে ধ্বংস গাজায় হয়েছে, এই ধ্বংসের কনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন করাবার জন্য উনি মুসলিম কান্ট্রিতে এবং অন্য অন্য কান্ট্রিকে একসাথে নিয়ে আসার চেষ্টা করেছেন। শান্তি এসছে আপাতত, হুম হুম টেম্পোরারি একটা শান্তি এসছে, এর কোনো সন্দেহ নেই, কিন্তু এটা কতদূর থাকবে আমরা আজকে কালকেই শুনতে পাচ্ছি যে বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, কথাবার্তা আসছে। কোন ডেড বডি নিয়ে, ডেড বডি আইডেন্টিফাইড হয়নি, যে ডেড বডি পাঠিয়েছে হামাসরা মানে প্যালেস্টাইনরা গাজা, সে ডেড বডি তাদের না বলে তাদের মধ্যে বিরাট বড় রকম টেনশন তৈরি হয়েছে। তো এই যে বিভিন্ন রকম জিনিসগুলো আসছে একটা পর একটা, ট্রাম্পের সম্পর্কে যেটা বললেন যে আমার কাছে যেটা মনে হয় উনি বড় আকারে ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করেন, কিন্তু এগুলোর মাইক্রো ম্যানেজমেন্ট, এগুলোকে যে রিয়েলি অ্যাকশন লেভেলে গিয়ে এটাকে সাহায্য করা, ঠিক ওনার পরিষ্কার কোনো প্ল্যান, কোনো চিন্তা, কোনো অপারেশনাল সিস্টেম তার নাই আমার কাছে যেটা মনে হয়। এখন ইউক্রেনের ব্যাপারে যেটা আপনি বলছেন যে পুতিনের সাথে তার আলোচনা হয়েছে, কথা হয়েছে, উনি এসব ব্যাপারে কতটুকু কোনটা সত্যি কোনটা মিথ্যা আমাদের একটা প্রশ্ন সব সময় থেকে যায়। ইন্ডিয়া সম্পর্কে, ভারত সম্পর্কে যেটা বলেছেন যে উনি বলেছেন যে মোদির সাথে আমার কথা হয়েছে এবং এটা হয়েছে, মোদি আর রাশিয়া থেকে তেল কিনবে না, এবং তার ফরেন মিনিস্টার বলেছে যেটা সত্যি না। কাজে এই যে একটা মানে আনপ্রেডিক্টেবল একটা পার্সোনালিটি, এবং তাকে সবকিছুর ভেতরে মধ্যস্থানে থাকতে হবে, চলতে হবে, এই করতে হবে, সেটা তার একটা বড় রকম পার্সোনালিটি মানে ক্যারেক্টার হিসেবে দেখা যায়। তো এখানে আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে সোলার এনার্জি এবং এনভায়রনমেন্ট নিয়ে উনি যেটা এগোচ্ছেন, সোলার এনার্জিকে বন্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিচ্ছেন। ভবিষ্যতে যে কি হবে, ওনার যে কি প্ল্যান, উনি এখানে একটু ওখানে একটু, এখানে হাত দেন ওখানে হাত দেন, এইভাবে কাজ করার চেষ্টা করছে। কিন্তু একটা গভর্নমেন্ট যখন চালাতে হয়, একটা ইন্টারন্যাশনাল ফিল্ডে যখন মানে একটা সিস্টেমেটিক প্রসেস এবং স্টেপ বাই স্টেপ তার যদি সিস্টেম না থাকে তাহলে আউটকাম আমরা ভালোভাবে দেখব না। এখন উনি ভাবছেন যে উনি প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন ইস্যুতে পুতিনের কাছে হেরে গেছেন, হেরে যাচ্ছেন, এটাকে উনি ম্যানেজ করে, উনি হারাটাকে কখনো নিজে অ্যাকসেপ্ট করে নেন না, কোনো কিছুতে উনি হারবেন না। এটা হচ্ছে তার একটা পার্সোনালিটি ক্যারেক্টার, এবং উনিকে জিততে হবে সবকিছুতে। প্যালেস্টাইনে কতটুকু জিতেছেন, গাজায় কতটুকু জিতেছেন আমরা এখনো জানি না। গাজার রিকনস্ট্রাকশনের খরচ কে দেবেন? মুসলিম কান্ট্রি দেবে? ধ্বংস করেছে তো ইসরায়েল। ইসরায়েল কতটুকু দেবে? মুসলিম কান্ট্রি কতটুকু দেবে? ইউরোপিয়ান ইউনিয়ন কতটুকু দেবে? বা আমেরিকা কতটুকু দেবে? কেউ কোনো পরিষ্কারভাবে কোনো কিছু প্ল্যান নাই, কোনো আলোচনা ভেতরে আসছে না। এবং আরেকটা যেটা আমার ধারণা সেটা হচ্ছে যে এই যে রিকনস্ট্রাকশন হওয়ার একটা ইনিশিয়েটিভ প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যরা নিচ্ছে, এটার রিকনস্ট্রাকশনের কন্ট্রাক্ট গুলো কোথায় যাবে, কার কাছে যাবে? এটা যাবে তার ফ্যামিলি, তার মেয়ে জামাই এবং তার যে অন্যান্য সিচুয়েশন আছে এগুলোতে। কাজে আমি একটু আনপ্রেডিক্টেবল মানে সিচুয়েশনে আমি মানে একটু মনে হচ্ছে মানে যে হ্যাঁ, আমি পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি না কোনো একটা ক্লিয়ার ভিশন ওকে, যে এবং আমেরিকার সবচেয়ে বড় leadership কথা কোথায় হলো যে যাচ্ছে। নেতানিয়াহু এবং পুতিন এক নয়।
পুতিন নেতানিয়াহু নন। আমরা যদি আরেকটু স্পষ্ট করে বলি, সত্যি নেতানিয়াহুকে কথা, হ্যাঁ। প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে কন্ট্রোল করতে পারবেন, পুতিনকে সেটা করতে পারার কোনো কারণে নেই। এবং কোনো Right. কোনো ক্ষেত্রে পুতিন তার চেয়ে বড় খেলোয়াড় হিসাবেই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা, পররাষ্ট্র বিশ্লেষকরা, কূটনীতিবিদরা মনে করেন। আমি একটু অ্যাডভোকেট জয়নাল আবেদীন আপনার কাছে যাইতে চাই, যেটি প্রফেসর ডক্টর শফিকুর রহমানও বলছিলেন যে মোদিকে তিনি ফোন করেছেন কিংবা মোদি তাকে ফোন করেছে, দুজনের মধ্যে কথা হয়েছে, এটি প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বললেন। এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো না, আজকে তো কোনো কথাই হয়নি। এর আগেও আমরা দেখেছি যে ভারতের সাথে যেটি নিয়ে উত্তপ্ত সম্পর্ক তৈরি হলো, সেটি হলো যে বলা হচ্ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ প্রেসিডেন্ট ট্রাম্প বন্ধ করে বন্ধ করেছেন, কিন্তু ভারত থেকে বলে দেওয়া হলো না, এরকম কোনো ফোন আমরা পাইনি এবং তিনি মধ্যস্থতা করেননি। ভারত একদিকে প্রেসিডেন্টের বক্তব্যগুলোর পাল্টা বক্তব্য দিচ্ছে, অন্যদিকে শেহবাজ শরীফ আসছেন হোয়াইট হাউসে। আসিফ মুনির পাকিস্তানের সেনাপ্রধান, তিনি দুইবার এর মধ্যে সফর করে ফেলেছেন গত 8 মাসে, এবং তারাই প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তি পুরস্কার নমিনেশনের জন্য প্রস্তাবনা দিচ্ছে, নানা কিছু দিচ্ছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হচ্ছে, ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছে আমেরিকার। এটার পিছনে অন্য কোনো রাজনীতি, অন্য কোনো কূটনীতি কিংবা প্রেসিডেন্টের কথাকেই বা এইভাবে বারবার করে ভারত উড়িয়ে দিচ্ছে, সেইটার পিছনে বা কি ইন্টারেস্ট কাজ করছে বলে আপনার কাছে মনে হয়? আসলে আন্তর্জাতিক রাজনীতিতে যে যে কথাটি প্রফেসর সাহেব বলছিলেন, যে বিশ্বাসযোগ্যতা একটা বিরাট ব্যাপার, যেটি আমাদের মহামান্য রাষ্ট্রপতি প্রেসিডেন্ট উনি এখনো অর্জন করতে পারেননি। এবং দ্বিতীয় যে বিষয়টা হলো, একটি হচ্ছে নিজেকে নিজে ভাবা যে আমি অনেক কিছু বুঝি এবং আমি করতে পারবো, আমি করছি। যেমন উনি অলরেডি ক্লেম করছেন 6-7টা যুদ্ধ উনি বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমরা তো যে বিষয়টা মধ্যপ্রাচ্যে যেটি, সেখানেও একটা অনিশ্চয়তার মধ্যে আছি। আজকেও আহ, ধমক দেওয়া হয়েছে কিন্তু, যে যে কোনো মুহূর্তে উনি বলবেন, ওয়ার্ডটা বললেই আবার ইসরায়েল আক্রমণ করবে। তো এই যে একটা অনিশ্চয়তার মধ্যে, এটা একটা বিষয়, বিরাট বিষয় যেটি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মধ্য এশিয়াতে মানে আহ, সেখানে ভারতের উপরে ট্যারিফ, ভারতকে বিভিন্নভাবে যেহেতু তারা রাশিয়া থেকে তৈলটা কম দামে কিনতেছে, সেটার জন্য আফসর হওয়ার কারণে ট্যারিফটা 50% করে দিয়েছে, পক্ষান্তরে পাকিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক করতে চাচ্ছে। সেখানে আমরা ইতিমধ্যেই গত 3-4 দিন আগে যে বিষয়টি দেখে ফেলেছি, সেটি হচ্ছে ভারত বা পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা যুদ্ধ, মানে ফুল হুম। স্কেলের যুদ্ধ না হলেও বিষয়টা প্রায় এবং আজকেও পাকিস্তানের হামলায় আফগানিস্তানের 5 জন প্রাণ হারিয়েছেন। গতকাল 200 জনের বেশি জি। প্রাণ হারিয়েছে। অর্থাৎ ফুল স্কেলের যুদ্ধ না হলেও সেখানে আমরা একটা অবস্থা দেখছি যে আহ, যে আফগানিস্তানে উনি চাচ্ছিলেন যে কোনোভাবে একটা ঘাঁটি করা যায় কিনা, এবং যে কোনোভাবে সেখানে একটা বিষয় অবশ্যই জড়িত, যে এশিয়ার রাজনীতিকে কন্ট্রোল করতে হলে সেখানে ভারতের সাথে ভালো সম্পর্ক রেখে, মানে উপরে উপরে যেটাই করুক না কেন, ভিতরে ভালো সম্পর্ক রেখে এটা হয়তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। ফলে পাকিস্তানকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং পাকিস্তানের সাথে যেহেতু আসিফ মনির দুইবার এসেছেন উনার সময়কালে, এবং উনাকে আসিফ মনিরকে অত্যন্ত হাইলি রেসপেক্ট করা হয়েছে, এবং হুম হুম। নওয়াজ শেহবাজ পাকিস্তান শরীফ। প্রধানমন্ত্রী শাহবাজ বারবার শরীফ। নোবেল প্রাইজ দেওয়ার জন্য আবেদন করতেছে, মানে ওনাকে ইয়ে করছে, ওনার জন্য অ্যাডভোকেসি করছে। এই যে বিষয়টা, এটি একটি অবশ্যই সন্দেহের বিষয়। জি। তো তার মানে ভবিষ্যৎ বলে দিবে যে মধ্যপ্রাচ্য থেকে ওদিকে আহ, এই বিষয়টি ট্রান্সফার হচ্ছে কিনা, এটা একটু ইঙ্গিত বহন করে। জি, প্রফেসর ডক্টর শফিকুর রহমান, 1 মিনিট আপনার কাছে শুনবো যে আসলে ভারতের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হওয়ার পিছনে কি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা দায়ী, নাকি আসলে প্রেসিডেন্টের ইগো এখানে অনেকটুকু ভূমিকা রাখছে? ইগো কমপ্লিটলি কাজ করছে। এবং আহ, ভারতের সাথে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভারত তো রাশিয়া এবং চায়নার দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি ডেভেলপ করেছে। হুম হুম। আমেরিকা থেকে উইথড্রল একটা সিনড্রোম আমরা দেখতে পাচ্ছি। এই যে ট্রেড এবং যে ক্ষতি আমেরিকার, আপনি যদি দেখেন যে আমেরিকার এগ্রিকালচার ফিল্ডে যে ক্ষতি হচ্ছে ট্যারিফের জন্য, আইওয়া, নেব্রাস্কা, মানে যেসব এগ্রিকালচার, মানে কলোরাডো,
মিশিগান, মিনেসোটা, যেগুলো এগ্রিকালচার বেসড সোয়াবিন বিক্রির যে চায়নার সাথে সম্পর্ক ছিল, এইসব সুযোগে যে চেঞ্জগুলো, পরিবর্তনগুলো হচ্ছে, এটাই ট্রাম্প খুব একটা সাকসেসফুল হতে পারছে না। ওকে। এখন সেখানে না পারায় আমার কাছে যেটা মনে হয় যে ভারত ওইদিকে যাওয়ায়, ভারতের সম্পর্কে তার একটা উইকনেস আছে। ভারত একটা বড় মার্কেট, হুম হুম। এতে কোনো সন্দেহ নেই। আমেরিকার গুডসে, পৃথিবীর যে কোনো দেশের জন্য এই বড় মার্কেট রকম। ভারত। হ্যাঁ। হ্যাঁ, তো সেই তুলনায় এখন চায়নার সাথে যদি সম্পর্ক এবং ট্রেড না হয়, তাহলে ভারতকেও হারানো, আমেরিকার এগ্রিকালচার এবং আমেরিকার বেসিক নিড প্রোডাকশনের যে ইন্ডাস্ট্রি রয়েছে, সেগুলো বড় রকম ভাবে ক্ষতি হয়ে যাবে। কাজে ভারতকে তারা, আমেরিকা আবার কাছাকাছি আনার চেষ্টা করছে, কিন্তু ভারত এখন মধ্য জায়গায় পড়েছে। তারা কি রাশিয়া চায়নার দিকে যাবে, একটা নতুন রকম পোলারাইজেশন হয়ে নতুন পলিটিক্যাল, কালচারাল, সোশ্যাল সিস্টেম তৈরি করবে, নাকি, কারণ যেখানে যাচ্ছে ওরা কিন্তু দুই দেশের, এক দেশের ডেমোক্রেসি নয়, ভারত কিন্তু ডেমোক্রেসি। হুম হুম। কাজে তার জন্য একটা বড় রকম কনফ্লিক্ট ওখানে রয়েছে যে ভারত কোন দিকে যাবে। এখন ভারতের যে, না মানে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক তো আমেরিকা অনেক থেকেও ঘনিষ্ঠ। হ্যাঁ, এবং ঘনিষ্ঠ সেখানে এবং অনেক ডেমোক্রেসি দিনের, নেই, right? সেটা নতুন কিছু নয়। চায়নার সঙ্গে নতুন করে সম্পর্কের ক্ষেত্রে আপনি হয়তো ডেমোক্রেসির প্রশ্নটা আনতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত ভারত যদি দেখে যে আমেরিকা তাদেরকে দূরে ঠেলে দিচ্ছে, তখন তো তাদের আর কোনো এখন গত্যন্তর থাকবে না। ভারতের জনগণ এবং আমেরিকায় যারা ভারতীয় অরিজিন রয়েছেন, তারা কিন্তু সম্পূর্ণভাবে ওয়েস্টার্ন এবং আমেরিকানদের পক্ষে ভোট দেবেন। হুম হুম। তাদের মতামতে তাদের সাথে চলবেন এবং তাদের সাথে ব্যবসা বাণিজ্য করবেন, দেন চায়না এবং রাশিয়া অন্য জায়গায়। তো ওকে। এই যে একটা মাইন্ডসেট রয়েছে, এখানে ভারত একটা মধ্য জায়গায় পড়েছে যে কোন দিকে যাবে। রাইট এখন রাইট। মোদি প্রাইম মিনিস্টার হিসেবে উনি কনফিউজ এবং বেশ প্রেসারে রয়েছেন, এবং ট্রাম্পের ফরেন মিনিস্ট্রি কন্টিনিউয়াস প্রেসার করে যাচ্ছে। বিশেষ করে আজকে যেটা বলেছেন যে উনি ফোন ফোন হয়নি। করেছে, কথা হয়েছে, এগুলো ট্রেমেন্ডাস পলিটিক্যাল সোশ্যাল প্রেসার অন্য দেশের মানে ওকে। প্রধানদের, রাজনৈতিক প্রধানদের এবং প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টদের উপর। ওকে, আমরা একটা ছোট বিরতিতে আছি। বিরতি থেকে ফিরে বাংলাদেশ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং অ্যাডভোকেট জয়নাল আবেদিন। আমরা বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে চাই। প্রফেসর ডক্টর শফিকুর রহমান একেবারে লম্বা সময় ধরে একটার পর একটা বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 30টি রাজনৈতিক দলকে নিয়ে দিনের পর দিন দফায় দফায় আলোচনা হয়েছে। 6টি সংস্কার কমিশন, তারা 84টি বিষয় সুপারিশ করেছে, এবং এই আলোচনাগুলোর সময় আমরা একমত, দ্বিমত, বহুমত অনেক কিছু দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশন একটি জায়গায় পৌঁছেছে, যে জায়গায় 84টি বিষয় তারা সুপারিশ করেছে। এবং জুলাই বিপ্লবের পরে বলা হচ্ছিল যদি একটা মাত্র সাফল্য যদি এখন পর্যন্ত দেখানো সম্ভব হয়, সেটা হতে পারত এই জুলাই সনদ স্বাক্ষর করা। কিন্তু সব ভালো তার, শেষ ভালো যার। অনেক কিছু তো হলো, শেষ ভালোটা হতে পারতো শুক্রবার যদি সব রাজনৈতিক দল এসে স্বাক্ষর করত। এর মধ্যেই আমরা বলে দিয়েছি কারা কারা আসতে চায়, কারা কারা শর্ত দিচ্ছে, কারা কারা আসবে না বলে জানিয়েছে। তাহলে লাভটা কি হলো যদি স্বাক্ষরই না করে জাতীয় রাজনৈতিক দলগুলো? তাহলে এটা কি আসলে একটা কাগজে বাঘ হয়ে থাকলো, না বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? বাংলাদেশের ইস্যু সবসময় একটু কমপ্লিকেটেড এবং ডিফিকাল্ট। আমরা এই সিচুয়েশনে যেটা দেখছি, যে ম্যান্ডেট নিয়ে ডক্টর ইউনূস এসছেন, সেই ম্যান্ডেট বা পরিষ্কার কোনো ম্যান্ডেটও ওইভাবে ছিল না। কি করবেন, কি করবেন, ছাত্রদের ইনভিটেশনে উনি এসছেন, এবং পরে স্লোলি আস্তে আস্তে তাদের ম্যান্ডেট ডেভেলপ করেছে। এখানে যে 6টা কমিশন হয়েছে, এই কমিশনে তারা চেষ্টা করেছে কিছু কিছু রিফর্ম করার জন্য। এখন রিফর্ম মানে প্রপোজাল করার জন্য। এখন আমরা যেটা এর আগে দেখেছি গত 15 বছর প্লাস, আরো এর আগেও, যদি স্ট্রং ক্লিয়ার পলিসি এবং রুলস গুলো পরিষ্কারভাবে লেখা না থাকে, তাহলে ইন্টারপ্রিটেশনের সুবিধা থাকে, সুযোগ থাকে।
সেই ইন্টারপ্রিটেশনের মতামত নিয়ে প্রাইম মিনিস্টাররা, অন্য পলিটিক্যাল পার্টির প্রধানরা এবং অন্যরা ওইগুলো ব্যবহার করে অ্যাবিউজ করেন, যেটা আমরা এই গত কনস্টিটিউশনাল সিচুয়েশনে দেখেছি। এখন এই যে 84টা রিকমেন্ডেশন এসছে এবং গত 1 বছর ধরে 8 মাস 9 মাস ধরে যে প্রচেষ্টা করেছে, তাতে তারা কোথায় গেছে, অনেক ডিটেইলে গেছে। আপনি যদি এর মানে পুরো জিনিসটা দেখেন, এই 84টা, কোন প্রাইম মিনিস্টার কতদিন থাকবেন, কোন প্রাইম মিনিস্টারের দায়িত্ব কি হবে, পরিষ্কারভাবে আমাদের কোনো কনস্টিটিউশনের ডিসক্রিপটিভ অ্যানালাইসিস ওইভাবে ছিল না, নাই। সেই জন্য ওগুলো অ্যাড করার জন্য এটা খুব একটা ভালো ডকুমেন্ট বলে আমার মনে হয়। এখন এখানে প্রাইম মিনিস্টার শুধু না, নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কমিশন কিভাবে হবে, নির্বাচন কমিশন আগে কোনো পরিষ্কার পলিসি না থাকার ফলে অ্যাবিউজ হওয়ার সুযোগটা ছিল, হয়েছে। সেটা অনেক আগেও হয়েছে, মধ্যে হয়েছে এবং গত 15 বছরেও হয়েছে। তো এই যে সিস্টেমগুলোকে ডিটেইলে যাওয়া যে দরকার, আমেরিকান সিস্টেমে যেমন, ব্রিটিশ সিস্টেমে তো কোনো কনস্টিটিউশনই নেই, একটা ছোট্ট কনস্টিটিউশন, একটা আমেরিকান সিস্টেমেও ছোট্ট কনস্টিটিউশন, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেগুলো রয়েছে সেগুলো হলো ডিটেল ওয়ার্কিং প্রসিডিওর। এই কনস্টিটিউশনে আমার কাছে যেটা ভালো লেগেছে দেখে, সেটা হচ্ছে যে পলিটিক্যাল পাওয়ারকে ব্যবহার করা এবং রাজনৈতিক দল এবং কনস্টিটিউশন এবং নির্বাচন কমিশন এটাকে সেন্টার করে এটাকে যেন আর মিসইউজ করতে না পারে, না হয়, এটা করার জন্য চেষ্টা করা। এর সাথে আরো বিভিন্ন রকম অনেক রকম জিনিস এসছে যেটা খুবই আলোচনা হবে, কিন্তু সবাই এতে এগ্রি করবে কি না, এটা ভোট হওয়া দরকার। এটাকে কনস্টিটিউশনে অ্যাড করাও দরকার, যদি অ্যাড করা যায় কোন রকম ভাবে। যদি ইলেক্টেড গভর্নমেন্ট আসে, তারা যদি পার্লামেন্টের থ্রুতে একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করে এবং ইলেকশন করে ভোট নিয়ে, মানে মেমোরেন্ডাম নিয়ে, পুরো সাপোর্ট দিয়ে সব পলিটিক্যাল পার্টি একটা এগ্রিমেন্টে আসে, তাহলে এটি তো হওয়ার কথা ছিল, শুক্রবার তো এটি হওয়ার কথা ছিল, রাজনৈতিক দলগুলো আসবে, তারাই তো আলোচনা করে এটি ঠিক করেছে। এখন তারা এটিকে কিভাবে কার্যকর করবে, অর্থাৎ এটিকে কি আইনের রূপান্তর কিভাবে করবে, যেটা লিগ্যাল বেসিসটা রাইট, পরিষ্কার নেই। এখন লিগ্যাল বেসিস পরিষ্কার না থাকলে কোন পলিটিক্যাল পার্টির রিয়েল দায়িত্ব থাকবে কিনা এটা ইমপ্লিমেন্ট করার, দ্যাটস দ্য পয়েন্ট। যারা ছাত্রদের পলিটিক্যাল পার্টি এনসিপি যেটা বলছে, তারা বলছে যে এটা একটা লিগ্যাল স্ট্যান্ডার্ড তৈরি করা দরকার, যেটা সাধারণ ওপিনিয়নেও তাই আছে। এবং যদি গণভোট হয় তাহলে কিন্তু এটাও পাস হয়ে আসবে এবং এটা সাপোর্টেড হবে। ওকে, তো এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আমার মনে হয় এনসিপির উচিত এখানে এগ্রিমেন্ট করা কতগুলো কন্ডিশন নিয়ে। ডক্টর আলী রিয়াজ বলেছেন, ভাইস চেয়ারম্যান, যে অনেকে দরকার হলে পরে সিগনেচার সই করতে পারবেন এবং দরকার হলে কিছু অ্যাডজাস্টমেন্ট করে বিভিন্ন মানে অংশ ভাগ করেও ভোট হতে পারে, এটাও একটা প্রপোজাল আসতে পারে। কিন্তু পুরো ডকুমেন্টে যদি সই করা হয় এবং সবাই যদি এগ্রি করেন এবং এই 33টা পলিটিক্যাল পার্টি এবং এর পরে আরো যে ছোট ছোট পার্টি রয়েছে, তারা সবাই যদি এগ্রি করে, তাহলে এটা একটা ভালো ডকুমেন্ট হিসেবে প্রমাণিত হবে। ওকে, ডকুমেন্টটা ভালো, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই, ভালো কাজ। কিন্তু যদি সাইনই না করে তাহলে সেটি প্রয়োগ কিভাবে হবে? অ্যাডভোকেট জয়নাল আবদিন, অ্যাডভোকেট জয়নাল আবদিন, আপনার কাছে জানতে চাই যে এই এনসিপি এই জুলাই সনদের সবচেয়ে বড় দাবিদার অনেকেই বলেন, কারণ তাদের আন্দোলনের প্রেক্ষিতে তো এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে একটা জাতীয় সনদ তৈরি করা, জুলাই সনদ তৈরি করার মতো পরিস্থিতি তৈরি করা হলো। সেই এনসিপি কে আগামীকালকের অনুষ্ঠানে আনতে ব্যাপক তদবির তোড়জোড় চলেছে। একেবারে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অনেক উপদেষ্টা গভীর রাত পর্যন্ত বৈঠক করেছেন, কিন্তু শেষ পর্যন্ত এনসিপি রাত 2টা 4 মিনিটে বলছে
যে না আমরা যাচ্ছি না, কারণ এটা সাইন করে কি হবে, আমরা গেলাম কি হবে যদি এটিকে কিভাবে আইনে রূপান্তর করা হবে, এটিকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি না থাকে, তাহলে জাতীয় ঐক্যমত্য কমিশন তাহলে আমরা শেষই তো হয়ে যাওয়ার কথা ছিল, আরো 15 দিন বাড়ানো হয়েছে। 15 দিন আগেই যদি বলি, যদি এখানে রাজনৈতিক দলগুলো সাইন না করে, এনসিপি সাইন না করে, তাহলে এই জুলাই সনদের গুরুত্বটা কোথায়, মূল্যটা কোথায়, এটির আসলে কাজটা কি থাকবে? আর একটু মিউট আছেন আপনি। জি, এনসিপির যে বিষয়টি, এনসিপির যেটা চাচ্ছে আসলে, যেটা প্রফেসর সাহেব বলেছেন যে এখন যদি এই বিষয়টি সুরাহা না হয় এবং গণভোটের মধ্যে না আসে, তাহলে পরবর্তীতে দেখা যাবে যে মানে এটা পরবর্তীতে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের ইচ্ছা অনিচ্ছার উপরে বিষয়টা থেকে যাবে, যেটা একটি আনসার্টেন, এবং যে আন্দোলনের যে মূল লক্ষ্য যেটা ছিল সেই লক্ষ্যটা কিন্তু অর্জিত হবে না। ফলে এনসিপির এটা একটা ভ্যালিড পয়েন্ট। এখন বিষয়টা হচ্ছে যে এনসিপি যে গুরুত্বটা পাচ্ছে, অবশ্যই তারা গুরুত্ব পাওয়ার দাবিদার, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বারবারই বলছেন আমাকে ছাত্ররাই অ্যাপয়েন্ট করেছেন, এবং অনেকে উনাকে এনসিপিকে বলে যে এটা কিং পার্টি। বিষয় যেটাই হোক না কেন, এনসিপির এই যে বিষয়টি, এটি যেমন আমরা যে বিষয়গুলো দেখেছি এই পর্যন্ত, যে 30টি রাজনৈতিক দল ইতিমধ্যে তারা সম্মত হয়েছে, এখন পুরো বিষয়টা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরে। তো সদিচ্ছার উপরে, কারণ হচ্ছে এনসিপিকে আনার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু এনসিপি যে পয়েন্টটাকে লক্ষ্য করে, অর্থাৎ তাদের আন্দোলনের যেই বিষয়বস্তু ছিল, সেই বিষয়বস্তু আন্দোলনের যে লক্ষ্য, সেটা কিন্তু এখন একটু ডিরেলড হতে চলছে। তারা যদি এই পয়েন্টটাতে যদি স্টে করতে না পারে, আসলে এটার ভবিষ্যৎটা হয়ে যাবে যে পরবর্তীতে যেই দলই ক্ষমতা আসুক না কেন তাদের দয়ার উপর। এবং ইতোমধ্যে বিএনপি অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং বিএনপি বলছে যদি এই নোট অফ ডিসেন্ট গুলো কনসিডার করা না হয়, তারা সেখানে সই করবে না। ছোট ছোট 4টা দল, তার মানে তো বাংলাদেশের জনগণ স্পষ্ট বুঝতে পারছে যে এই রাজনৈতিক দলগুলো যে কাজগুলো ভালো সেখানে স্বাক্ষর করতে রাজি হচ্ছে না, তারা নিজেদের সুবিধা মতো সেগুলোকে পরিবর্তন করার সুযোগ রাখছে ক্ষমতায় গেলে, এবং সেটি করেও নেবে। এক্স্যাক্টলি। একটু আমরা 2-4 দিনের ঘটনা যদি দেখি, এই যে মানবতা বিরোধী আদালত যেটি কাজ করছে, অনেক আর্মি অফিসার থেকে শুরু করে রিটায়ার্ড এবং বর্তমান সেনা অফিসারদের বিরুদ্ধে যে বিষয়টা আনছে, এনসিপি এবং ছোটখাটো কয়েকটা দল ছাড়া কেউ কিন্তু প্রকাশ্যে এখনো বিবৃতি দেয়নি। এটা আপনারা লক্ষ্য করেছেন যে এই বিষয়টা প্রমাণ করে যে ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে, ক্ষমতার ভাগাভাগিতে তারা কোথায় পৌঁছবে এবং কাদের সাথে কখন লিয়াজো করা লাগবে। সুতরাং এই আসলে এই পয়েন্টগুলো কিন্তু তখন থাকবে না। আর যদি না থাকে, এটার জন্য গণভোট হইতে পারে, যেটা এনসিপি চায়। গণভোটের মধ্যে সেখানে এটার ম্যান্ডেট যদি চলে আসে, তখন আর কেউ এটাকে বাদ দিয়ে কিছু করতে পারবে না। এবং একটা সংযুক্তি থাকছে যে এটাকে আদালতে গিয়েও পরবর্তীতে চ্যালেঞ্জ করা যাবে না, এই ধরনের একটা ক্লজ তারা রাখছেন তাদের এই জুলাই সনদে। যাই হোক, আমরা আসলে কালকে পর্যন্ত দেখতে হবে এই কারণে যে আসলে শেষ পর্যন্ত কোন রাজনৈতিক দল আসেন, কারা আসলেন না, কারা স্বাক্ষর করলেন না, কারা জনগণের স্বার্থ দেখলেন, কারা দলের স্বার্থ দেখলেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনার যথেষ্ট সময় হয়তো পাওয়া যাবে। বাট আজকে আমরা আর সময় পাচ্ছি না। প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।